আজকের গল্প হানিমুন। গল্পটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। শোভন রিসর্টের জানালাটা খুলে দিতেই সামনে দুখানি বরফের পাহাড় চোখের সামনে ভেসে উঠল। এমন মনোরম দৃশ্য শোভন তার জীবনে আগে কখনো দেখেনি। সূর্যের আলোর ঝলকানিতে বরফের সাদা চূড় চিকচিক করে উঠছে। অদূরে সাদা মেঘের কুণ্ডলি ভেসে ভেসে খেলে বেড়াচ্ছে। সুউচ্চ পাহাড়ের ঢাল বেয়ে সবুজের সমাহার যেন পাহাড়কে এক মোহময়ী সাজে সজ্জিত করেছে। আর তার নিচে লাল নীল রঙের ছোট ছোট বাড়ি, এ যেন সব বর্ণনার বাইরে। মুগ্ধ শোভিত শোভন নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রইল সেই নৈসর্গিক সৌন্দর্যের দিকে। ওরকম ওদিকে না চেয়ে আমার দিকে দেখো। লাগেজগুলো ঠিক করে রাখতে হবে তো নাকি? হানিমুনটা শুধু একা আমার নয়, তোমারও। কেয়ার কথায় শোভনের যেন হুঁশ ফিরল। সে কেয়ার কাছে গিয়ে একটা মিষ্টি হাসি হেসে বলল, আসলে পাহাড়ের এই সৌন্দর্য আগে কখনো দেখিনি কেয়া। প্রকৃতির যে এত সুন্দর রূপ, তার যে এত মুগ্ধতা হতে পারে, না দেখলে বিশ্বাস করা যায় না। কেয়া ঘরের ভিতরে রাখা টেবিলে নিজের সাইড ব্যাগটা রাখতে রাখতে বলল, তাহলে আমাকে আর কি দরকার বলো? এই পাহাড়, এই প্রকৃতি, এদের সাথেই হানিমুনটা সেরে নাও। শোভন এবার কেয়ার হাতটা ধরে বলল, এই অপরূপ পাহাড় দেখবে, আমাদের হানিমুনটা চিরস্মরণীয় করে রাখবে। কেয়া বলল, বুঝলাম, তুমি বেশ রোম্যান্টিক। সুমনও এরকম রোম্যান্টিক ছিল জানো তো। ওর কাছেও পাহাড় খুব প্রিয় ছিল। শোভন একটু থমকে গেল, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমাদের বিয়ে হয়েছে মাত্র 20 দিন। এর মধ্যে তোমার প্রাক্তন প্রেমিককে টেনে এনো না প্লিজ। কেয়া বলল, টানছি আর কই, সে কি আর আমাদের সাথে এসেছে? তোমার ওই পাহাড় প্রীতি দেখে আমার মনে পড়ল। তা তুমি পাহাড় দেখো, আমি ততক্ষণ একটু ফ্রেশ হয়ে আসি। কেয়া বাথরুমে ঢুকে যেতে শোভন ঘর লাগোয়া ছোট্ট ব্যালকনিতে গিয়ে বসল। পাহাড়ের কোলের গা ঘেঁষে আসা সূর্যের সোনালি রশ্মি ব্যালকনির একটু রং উঠে যাওয়ার দেওয়ালে ঠিকরে এসে পড়েছে। সাথে একটা হিমেল হাওয়া শোভনের সারা শরীরটাকে হাত বুলিয়ে দিয়ে বলছে, এই মায়া মমতাময় পৃথিবী বড়ই আশ্চর্যের। হিমেলের পরশে যে ছোঁয়া, তাতে শরীর জুড়লেও মন নয়। শোভনের মনে পড়ল কেয়ার সাথে তার বিয়ের কথা। সে নিজে বড় সফটওয়্যার কোম্পানির চাকুরে। দেখে শুনেই কেয়ার সাথে তার বিয়ে হয়েছে। কিন্তু ফুলশয্যা রাতে কেয়া তাকে স্পষ্ট বলে দেয়, তার জীবনে সুমন বলে একটি ছেলে ছিল, যার সাথে তার 7 বছরের প্রেম। এবং প্রেম মানে শুধু ফুলের গুনগুনানি নয়, ছোঁয়াছুঁই হয়েছে। ছেলেটি সেরকম কাজবাজ করে না দেখে কেয়ার বাড়ির লোক বিয়েতে রাজি হয়নি এবং এক প্রকার জোর করেই শোভনের সাথে তার বিয়ে দিয়েছে। এবং এখনও সে সুমনকে ভুলতে পারেনি। পরবর্তীকালে পারবে কিনা সে গ্যারান্টি নেই। কিছু খাবারের অর্ডার দিয়েছ নাকি শুধু পাহাড়ই দেখছো? শোভন যেন আবার এ জগতে ফিরে এলো কেয়ার ডাকে। সে চেয়ে দেখলেও কেয়া একটা ছোট্ট ড্রেস পরে শোভনের সামনে দাঁড়িয়ে। শোভন মুখে মৃদু হাসি এনে বলল, জানো, এই পাহাড়ের দেশে জঙ্গলের কাছাকাছি সিক্ত কেশে শাড়ি পরিহিতা নারী অপ্সরা হয়ে ওঠে। কেয়া চোখটাকে টেনে বলল, আমি শাড়ি পরবো না অন্য কিছু পরবো, সেটাও কি তুমি ঠিক করে দেবে? খাবার কিছু বলো এবার। এখন তুমি বিবাহিত, দায়িত্ববোধটাও নিতে শেখো। শোভন আর কথা না বাড়িয়ে খাবারের অর্ডার দিয়ে ফ্রেশ হতে ঢুকে গেল। দুপুরের খাওয়া দাওয়ার পর দুজনেই ঘুমের জগতে চলে গেল। গত একদিনে টানা জার্নিতে দুজনেই খুব পরিশ্রান্ত হয়ে পড়েছিল। শোভন যখন ঘুম থেকে উঠল, তখনও বাইরে সন্ধে হওয়ার আগের আলো ঝলমল করছে। পাহাড়ি জায়গায় অন্ধকার নামে অনেক দেরিতে। শোভন আবিষ্কার করল বিছানায় কেয়া নেই। সে ব্যালকনিতে দাঁড়িয়ে পাহাড়ের দিকে মুখ করে। দূরের পাহাড়ের সাথে কেয়া যেন একাত্ম হয়ে গেছে। শোভন এক মনে ভালো লাগা নিয়ে কেয়ার পাশে এসে দাঁড়ালো। শেষ বিকেলের গোধূলির আলো পাহাড়ময় ছড়িয়ে পড়ছে। সেদিকে চেয়ে শোভন বলল, অপরূপ। কেয়া দেখো, ওই অদূর পাহাড়ের কোলে কেউ কোথাও নেই। নির্জন নিরালা, শুধু কিছু সবুজ আর ওপরে বরফের রাশি। কেয়া বলল, হ্যাঁ, সত্যিই অপরূপ। শোভন কেয়াকে নিজের কাছে টেনে নিয়ে বলল, তোমার মনে হয় না এই নির্জনতায় আমি আর তুমি হারিয়ে যাই? ওই সবুজের স্নিগ্ধতায় মনে হয় না স্বর্গ বলে যদি কিছু থেকে থাকে, তাহলে এই সেই জায়গা? কেয়াও শোভনের হাতটাকে চেপে ধরল, তারপর বলল,
আমরা এখন কত দূরে বলো তো? সেই শহরের কোলাহল, চিৎকার চেঁচামেচি সব থেকে দূরে, হাত বাড়ালেই বরফের পাহাড়। শোভন কেয়ার স্পর্শে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। সে কেয়াকে জড়িয়ে ধরে চুম্বনে চুম্বনে ভরিয়ে তুলল। কেয়া চোখ বুজে গভীর ঘন নিঃশ্বাসে কিছুক্ষণ পর শোভনের কানের সামনে বলল, তুমি ঠিক সুমনের মতোই আদর করো। বুক ভরা একরাশ ভালো লাগা, ভালোবাসা যেন নিমেষে হারিয়ে চলে গেল শোভনের থেকে। ধীরে ধীরে কেয়াকে ছেড়ে শোভন সন্ধ্যা ঘন আকাশের দিকে চেয়ে রইল। সামনের বরফের পাহাড় মনে হলো যেন একটু ঝাপসা লাগছে। তবে সেটা তার চোখের জন্য নাকি অন্য কারণ, শোভন জানতে চাইল না। সেদিন রাতের দিকে পাহাড়ের বাজারে দুজন ঘোরাঘুরি করল। কিছু কেনাকাটা হলো, তারপর ঘরে ফেরা। শোভন দেখল ঘোরাফেরা কেনাকাটায় কেয়া একবারও সুমনের নাম মুখে আনেনি। হয়তো ওতেই ব্যস্ত ছিল বলে। সে রাতে খাওয়া দাওয়ার পর শোভন জিজ্ঞেস করল, সুমনকে এখনও তুমি ভুলতে পারো নি কেয়া? কেয়া হাতে পেয়ে ক্রিম ঘষছিল। ঘষতে ঘষতে বলল, আমি তো তোমায় বলেছিলাম 7 বছরের প্রেম 1 মাসের বিয়েতে ভোলা যেতে পারে না। বিয়ের আগে আমি তোমায় বলতে চেয়েছিলাম, কিন্তু বাড়ির লোকের জন্য তোমায় বলতে পারিনি। তবে হ্যাঁ, আমি তোমার বউ, আর যা যা অধিকার একজন স্বামীর তার বউয়ের প্রতি থাকে তোমারও তা আছে। আমি কি কোনোদিন তাতে তোমাকে বাধা দিয়েছি? শোভন বলল, স্বামী স্ত্রী শুধু অধিকার আর নিয়মের বেড়াজালে আবদ্ধ থাকলে সে সম্পর্ক টিকে থাকে না কেয়া। তুমি যদি সুমনকে এখনও ভালোবাসো, এখনও তাকে চাও, আমায় বলো, আমি সে ব্যবস্থা করে দেব। কেয়া হো হো করে হেসে বলল, তুমি দেখছি সেই হামদিলকে চুকে সনমের অজয় দেবগন। স্ত্রীকে তার পুরনো প্রেমিকের কাছে নিয়ে যেতে যেতে ভালোবাসার বন্ধনে বেঁধে ফেলা সফল চেষ্টা। না বাপু, এই যুগে অর্থনৈতিক সিকিউরিটি বলে একটা ব্যাপার আছে, যেটা সুমনের থেকে তোমার ভালো। শোভন অবাক হয়ে গেল কেয়ার এই কথা শুনে। সে বলল, কেয়া, টাকা পয়সার মাপকাঠিতে জীবন চলে না। তুমি ভাবো, তোমার জীবন যেমন ফেলে দেওয়ার নয়, তেমনই আমার জীবনও। কেয়া হো হো করে হেসে শোভনকে বিছানায় ফেলে তার মুখের কাছে নিজের মুখটাকে নিয়ে বলল, তোমরা পুরুষ মানুষরা কি ভেবেই নাও যে বিয়ে করা বউকে প্রথম দিন থেকেই এক অজানা পুরুষকে ভালোবাসতেই হবে, তাকে শরীর দিতে হবে, না দিলেই সে খারাপ, চরিত্রহীন? এই ধারণা পাল্টানোর সময় এসেছে শোভন। শোভন কেয়াকে সরিয়ে উঠে বসে বলল, আমি তোমাকে বলছি না আমাকে এক্ষুনি ভালোবাসতে হবে, বা বিছানায় তোমার শরীরও, কিন্তু আমার আর তোমার মাঝে সুমনকে টেনে আনাটা আমার পৌরুষত্বের অপমান বলেই আমি মনে করি। আজ যদি আমি কোনো মেয়ের নাম তাকে ভালোবাসার কথা তোমার সামনে তুলে আনি, বা আমাদের কোনো ভালো লাগা মুহূর্তে তার কথা বলি, তুমি কি সহ্য করতে পারবে? কেয়া খিলখিল করে হেসে বলল, তোমারও প্রেমিকা ছিল? বলনি তো। আমাকে দেখো, তোমাকে সব বলে দিয়েছি। আর তুমি? শোভন বলল, যে জিনিস পাওয়ার নয়, যে জিনিস চলে গেছে তাকে বর্তমানের সাথে গুলিয়ে ফেলাটা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। উর্মি বলে একজন ছিল, আমার এক্স কলিগ, 2 বছরের প্রেম, কিন্তু ওর বিচারের সাথে আমার বিচার মিলত না শেষের দিকে এসে। ও আল্ট্রা মডার্ন আর আমি অন্তর্মুখী। ও পার্টি হই হুল্লোড় বেশি পছন্দ করত, আর আমি নিরিবিলি শান্ত পরিবেশ। মনের মিল না থাকলে জীবনে চলার মিল পাওয়া যায় না কেয়া। কেয়া শোভনের হাতটা নিজের হাতে নিয়ে বলল, তোমার কি মনে হয়, তুমি আমার মধ্যে এই মিল পাচ্ছ? আমিও কিন্তু মডার্ন, আমিও কিন্তু হই হুল্লোড় পছন্দ করি। কই, সেগুলো তো বিয়ের আগে আমায় জিজ্ঞেস করনি। শোভন বলল, ঘুরতে বেড়াতে এসে আধুনিকতা হই হুল্লোড় ভালো লাগে, কিন্তু সেটা যেন প্রাত্যহিক জীবনের অঙ্গ না হয়ে যায়। উর্মির সাথে এই নিয়েই আমার মতের অমিল ছিল। কেয়া বলল, বলতে না চাইলেও বলতে হচ্ছে, এই জায়গায় তুমি আর সুমন একই প্রকৃতির। শোভন আর কথা বাড়ালো না, শুয়ে পড়ল। মনে মনে ভাবল, বড়ই অদ্ভুত মেয়ে এই কেয়া। সুমনকে ভালোবাসত, এখনও ভুলতে পারেনি, কিন্তু তার সাথে সেরকম খারাপ ব্যবহার করছে না। কি চায় মেয়েটা কে জানে। পরের দিন ভোরে শোভনের ঘুম ভাঙল বাইরে মেঘের গর্জনে। ঘন ঘন মেঘ ডাকছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। শোভন চেয়ে দেখল কেয়া অঘরে ঘুমোচ্ছে। সে ধীর পায়ে ব্যালকনিতে গিয়ে বৃষ্টিমুখর পাহাড়কে দেখতে লাগলো। এও যেন এক অন্য সৌন্দর্য। পাহাড়ের চূড়া থেকে যেন জলের অবিরাম ধারা নেমে আসছে। মুগ্ধ দৃষ্টিতে অনেকক্ষণ চেয়ে রইল শোভন।
কেয়ার কথায় তার সম্বিত ফিরল। তুমি বড্ড প্রকৃতিপ্রেমী। দেখবে বৃষ্টির পরে একটা সোঁদা গন্ধ আসে বাতাসে ভেসে, খুব ভালো লাগে আমার। সুমন চিনিয়েছিল এই গন্ধটা। শোভন এবার বলে উঠল, তুমি কি সুমন ছাড়া কোনো কথা বলতে পারো না? কেয়া বলল, কি আশ্চর্য, খারাপ কথা কোথায় বললাম? তুমি উর্মির কথা বলো না। আমি ভাই তোমার মতন রাগ করব না। আসলে কি জানো, ছেলেটার অনেক স্বপ্ন ছিল, এই পাহাড় জঙ্গল সব ঘুরে দেখার নেশা ছিল। কিন্তু ওইসবের নেশায় পয়সা করে আর বানাতে পারল না। শোভন বলল, খুব ভালোবাসতে বোঝাই যাচ্ছে, কিন্তু কেয়া, সুমন যদি অতীত হয় তবে বর্তমানে কেন বারবার তাকে টেনে আনছো? এতে আমরা কেউ শান্তি পাবো না। আমি তো তোমাকে অপশন দিয়েইছি, তুমি চাইলে ফিরে যেতে পারো সুমনের কাছে। কেয়া এবার শোভনের গলা জড়িয়ে বলল, তুমি না বড্ড হিংসুটে। কিন্তু কি করব বলো, 7 বছরের সম্পর্ক কি আর 1 মাসে ভোলা যায়? বেরিয়ে পড়তে পারে মুখ থেকে কিছু। কিছু মনে করো না, আর ওর কথাই শুধু বলছি। কিন্তু কোনো দিন কি ওকে যোগাযোগ করার চেষ্টা করেছি? শোভন একটু গম্ভীর হয়ে বলল, ভোলা যায় না সেটা আমিও স্বীকার করছি, কিন্তু তাকে আমাদের বিবাহিত সম্পর্কের মধ্যে অশনির সংকেত হিসেবে এনো না। আর আমরা হানিমুন করতে এসেছি, জীবনে এই মুহূর্তে একবারই আসে। প্লিজ কেয়া, বাকি কটা দিন আমরা আমাদের মতন করেই কাটাই। কেয়া কিছু না বলে ফোনে ওদের প্রাতরাশের অর্ডার দিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে বেরোনোর প্ল্যান হলো। শোভনকে অবাক করে দিয়ে কেয়া সেদিন শাড়ি পরে শোভনের সামনে এলো। কেমন লাগছে তোমার সেই অপ্সরা কল্পনা, পাহাড়ের শাড়ি পরিহিতা নারী? সবুজ রঙটাই পরলাম, আশা করি ভালো লাগবে। শোভন মন্ত্রমুগ্ধের মতন কেয়াকে দেখতে লাগলো। সত্যি সবুজ শাড়ি পরে কেয়া যেন পাহাড়ের থেকেও বেশি সুন্দরী হয়ে গেছে। তার মুখ থেকে বেরিয়ে এলো, অপূর্ব। কেয়া বলে উঠল, এই শাড়ির রঙটা সুমনেরও ভালো লাগতো। বলেই বলল, ও সরি, উফ কী যে করি, সুমনকে ভুলতেই পারছি না। এই পাহাড়ে এসে যেন ওকে আরও বেশি করে মনে পড়ছে। কিন্তু বিশ্বাস করো, আমি কোনো পাপ মন নিয়ে এগুলো বলছি না। শোভন একটু থম মেরে গেল। তোমরা কি পাহাড়ে ঘুরতে এসেছিলে? কেয়া বলল, ধুস, দুজনে আর এসেছি কই, ও ওর বন্ধুদের সাথে এসেছিল এই আমাদের বিয়ের মাস 3 আগে। আর আমি এই প্রথম তোমার সাথে। ও বলেছিল হানিমুনে গেলে আবার এই পাহাড়েই আসবে। শোভন বুঝল কেয়ার গলাটা একটু ধরে গেছে। সে একটু উদাসভাবে বলল, কেয়া, আমি সত্যি বলছি, আমাদের ভাবার দরকার নেই এই বিবাহিত জীবন নিয়ে। তোমার মনে আমার থেকে বেশি জায়গা নিয়ে আছে সুমন, তুমি ওকেই বিয়ে করো। কেয়া শোভনের সামনে এসে চোখে চোখ রেখে বলল, বলছো তোমাকে ছেড়ে সুমনকে বিয়ে করব? পারবে আমায় ছেড়ে থাকতে? শোভন চমকে উঠল। সত্যিই তো, কেয়াকে ছেড়ে সে থাকতে পারবে কি না এটা এখনও সে ভেবে দেখেনি। তবে কথাটা তার বুকে একটা মোচড় এনে দিল। সকালের বৃষ্টির পরে একটা ঝরঝরে রোদে পাহাড়ে যেন নতুন যৌবন এনে দিয়েছে। মন্ত্রমুগ্ধের মতন শোভন আর কেয়া পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে যেন হারিয়ে গেল। কেয়া শোভনকে বলল, চলো সামনে আমরা একটু হাঁটি। চেয়ে দেখো, এক পাশে সারি সারি গাছ, সামনে পাহাড়, তার নিচে সুবিশাল খাদ, ফুরফুরে হাওয়া। যাবে শোভন? শোভন অত্যন্ত আহ্লাদিত হয়ে বলল, চলো। তারা দুজন গাড়ি থেকে নেমে পাশাপাশি হাত ধরে হাঁটতে লাগলো। শোভন বলল, তুমি বড়ই অদ্ভুত মেয়ে কেয়া। ফুলশয্যার রাত থেকে সুমনের কথা বলেই আসছো, অথচ। কেয়া বলল, এই দেখো, তুমি কিন্তু সুমনের নাম নিলেই যখন তখন বলি, এই জায়গায় সুমন এসেছিল। যেদিন এসেছিল আমাকে ফোন করে অনেক কথা বলেছিল এই জায়গা নিয়ে, এর রূপ নিয়ে, এর রহস্য নিয়ে, আর বলেছিল বিয়ের পর আমরা দুজনে এখানে আসব। অথচ দেখো, তোমার সাথে এখানে এলাম বিয়ের পরে। একেই বোধহয় বলে নিয়তি। শোভন কিছু বলল না। সে হেঁটে এগিয়ে চলল কেয়ার সাথে পা মিলিয়ে। দূরে খাদের ধারে বসার জায়গা দেখে কেয়া বলল, চলো ওখানে গিয়ে বসি। শোভন কাছে গিয়ে জায়গাটা দেখে চমকে উঠল। একটু এদিক ওদিক হলেই 1000 ফুট নিচের খাদে। সে বলল, তুমি কি পাগল কেয়া, ওখানে কেউ বসে? কেয়া কিছু বলল না। সে ওই জায়গায় গিয়ে বসে খাদের ওপরে পাহাড়ের দিকে তাকিয়ে রইল।
পাহাড় আর জীবন একই সুরে গাঁথা, সৌন্দর্য আর শঙ্কা প্রতি পদে। কিন্তু ভয় করলে চলবে? নিচে চেয়ে দেখো, খাদের ভাঁজে ছোট্ট ছোট্ট গাছগুলো কেমন সুন্দর লাগছে। শোভন ধীরে ধীরে মনে বল নিয়ে কেয়ার পাশে এসে বসল। বলল, এটাও কি সুমন বলেছিল? কেয়া এর উত্তর দিল না। সে বলল, পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনি হয় শুনেছ? জোরে চিৎকার করো, দেখবে সেই কথাটাই ধাক্কা খেয়ে ফিরে ফিরে আসে। কেয়া কিছুক্ষণ চুপ করে থেকে উদাস গলায় বলল, আসলে পাহাড় নিজেও খুঁজতে চেষ্টা করে নিজের মতন করে। শোভন বলল, সেটা সব পাহাড়ে হয় না। কেয়া বলল, জীবনে অনেক কিছুই হয় না শোভন, চেষ্টা করতে হয়। চেষ্টা করতে দোষ কোথায়? তুমি যাকে মন থেকে চাও, ডাকো তাকে। সে যদি তোমার পাশে নাও থাকে, সে অনুভব করবে তোমার ডাক। এই পাহাড় পৌঁছে দেবে তোমার সেই ডাক তার কাছে। শোভন কিছুক্ষণ চুপ করে থেকে উঠে দাঁড়ালো। তারপর মুখের সামনে দুহাত এনে চিৎকার করে ডাকলো, কেয়া। 2 মিনিটের বিশাল শূন্যতা মিলে গিয়ে একটা আবছা প্রতিধ্বনি ফিরে এলো। শোভন কেয়াকে নিজের কাছে টেনে কানে কানে বলল, এই মুহূর্তে আমার মনে শুধু তুমি কেয়া, শুধুই তুমি। কেয়া মৃদু হাসল। তারপর বলল, বললাম না প্রতিধ্বনি হয়? পাহাড়ও চায় নিজের আপনজনকে ডাকতে। শোভনের আরও কাছ ঘেঁষে এসে কেয়া বলল, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি কিনা জানি না, তবে তুমি আমাকে ভালোবেসে ফেলেছ, সে আমি যতই সুমন সুমন করি না কেন। শোভন কেয়াকে জড়িয়ে ধরে বলল, ইয়েস কেয়া, এই কদিনে আমি তোমাকে সত্যিই খুব ভালোবেসে ফেলেছি। তুমি এখন আমার জীবনে সব। আমি জানি না তোমার মনে আমার সম্বন্ধে কী চলছে, তবে একটাই অনুরোধ, আমার সামনে আর সুমনের নাম নিও না। কেয়া মায়াবী হেসে বলল, আজকের পর আর নেব না, কথা দিলাম। শুধু আজ একটিবার এই পাহাড়ের মাঝে, এই খাদের ধারে একবার সুমনকে আমি ডাকতে চাই, খুঁজতে চাই। ও যে এই খাদেই হারিয়ে গেছে 3 মাস আগে, এখানে ঘুরতে এসে। ওকে যার পাওয়া যায়নি, জীবনে যার কোনো দিন ওকে দেখতে পাবো না, চাইলেও পাবো না শোভন। কেয়া ঝরঝর করে কেঁদে শোভনের বুকে মুখ গুঁজে দিল। শোভন ভেবে পেল না কি বলবে। যাকে সে এতদিন নিজের শত্রু বলে মেনে আসছিল, সে কিনা এই পৃথিবীতেই নেই। কি অদ্ভুত মেয়ে এই কেয়া! এই কথাটা একবার তাকে বললেই হতো। শোভন কেয়ার মাথায় হাত দিয়ে বলল, তুমি আমায় জানাওনি কেন কেয়া? কেয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জানিয়ে কি লাভ হতো বলো? ভুলতে কি পারতাম ওকে? ভোলা যায় কোনো মানুষকে, যে তার সাথে এত দীর্ঘ সময় কাটিয়েছে? এই পাহাড়ে আমি এসেছি ওকে চিরবিদায় জানাতে। হোক না সে মৃত, কিন্তু জানি সে এখানে এসেই হারিয়ে গেছে। হয়তো এখানেই সে ঘুরে বেড়াচ্ছে, হয়তো আমার গলার স্বরই তাকে মুক্তি দেবে। সে হয়তো আমার প্রতীক্ষারত। আমি যে তার খুব প্রিয় ছিলাম। শোভনের কোনো উত্তর দিতে পারল না। কেয়াকে সে মনে মনে স্যালুট করল। মেয়েটা বেদনাময় মন নিয়ে জীবনের কর্তব্য পালন করে গেছে, কাউকে ঘটনার বিন্দু বিসর্গ না জানিয়ে। সত্যি মেয়েটা বড় অদ্ভুত। সামনের খাদ আর পাহাড়ের শূন্যতার মাঝে কেয়ার কান্নার শব্দ ধ্বনিত হয়ে মিশে যেতে লাগলো খাদের অতলে। শোভন কেয়ার চোখের জল মুছিয়ে দিতে দিতে বলল, জানো কেয়া, জীবন কখন কাকে কি দেখাবে সেটা বোধহয় জীবনও জানে না। ভালো করেছো কেয়া, তোমার স্মৃতি ভালোবাসার খোঁজে এই পাহাড়ে আমাকে নিয়ে আসার জন্য। জীবন আর ভালোবাসা যেন আমাদের প্রতি মুহূর্তে শিখিয়ে যাচ্ছে, বেঁচে থেকেও শেখাচ্ছে, মরে গিয়েও। শোভন কেয়ার হাত ধরে উঠে দাঁড়িয়ে বলল, ডাকো কেয়া, ডাকো, গলা খুলে ডাকো। আমিও আজ সুমনকে ডাকবো তোমার সাথে। শ্বেত শুভ্র পাহাড়ের ঢালে খাদের ধারে 2টো কণ্ঠস্বর একসাথে ধ্বনিত হয়ে উঠল, সুমন। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।